অ্যাডহক কমিটি হলো একটি অস্থায়ী কমিটি। এটা সাধারণত কোনো প্রতিষ্ঠানের বিশেষ, জরুরি বা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য স্বল্প সময়ের জন্য গঠিত হয়। সেক্ষেত্রে বিসিবিও এই 11 সদস্যের এক অ্যাডহক কমিটি পেল, যার নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, এবং সভাপতির দায়িত্ব নিয়ে আপনারা দেখলেন তিনি বলেছেন তার প্রথম কাজ হবে বিসিবি যে হারিয়ে যাওয়া ভাবমূর্তি সেটা ফিরিয়ে আনা। বলা সহজ, বাস্তবতা কতটা কঠিন। র্যাঙ্কিংয়ে পতন, বিশ্বকাপে অংশ নিতে না পারা, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজে নেমে আসতে যাওয়া যে অস্থিরতা, সাথে এত এত অনিয়ম, কিভাবে সামলাবেন তিনি, কিভাবে সামলাবে অ্যাডহক কমিটি, সবটাই কথা বলতে চাই এবং জানার চেষ্টা করব সভাপতি হিসেবে তামিম ইকবালই বা কেমন করতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার, এবং আলাপের ফাঁকে আমাদের সঙ্গে তো যুক্ত হবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। স্বাগত জানাচ্ছি এম কায়সার। এবং আপনি দেখলেন আসলে আজকের দিনে সন্ধ্যার পর থেকে বোধ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলো দেশের ক্রীড়াঙ্গন, এবং আপনি নিজেও জানেন যে গেল 18 মাসে পরিসংখ্যান নিলে সবচেয়ে পেছনে হাঁটা সেক্টরটাই বোধহয় আমাদের এই ক্রীড়া সেক্টর। আপনি কতটা আশাবাদী, কতটা আশার আলো দেখছেন? তামিম ইকবালের মাঠের পারফরমেন্স দেখেছি, মাঠের বাইরে এরকম পরিসরের পারফরমেন্স কেমন হতে পারে, কি প্রত্যাশা? জি, তামিম ইকবাল কেমন করবেন তার বলার আগে আমি একটু বলছি যে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটা যে এই ধরনের একটা সমস্যা করবে সেটা একটা অবভিয়াস একটা বিষয় ছিল, সেটা আমি নিজে লিখেছি এবং নিজে সেই প্রেডিকশনটা করেছিলাম। কিন্তু আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলরা কেন এই বিষয়টা আগে ফাউল করতে পারেননি। কারণটা হলো যে আমি আপনার যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা পুরোপুরি দেখছিলাম এবং সেই রিপোর্টে কিন্তু সত্য কথাটাই ফুটে উঠেছে। কারণ 6 অক্টোবরে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা হয়েছিল একটা অনিয়ম এবং পুরোপুরি প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন, যে নির্বাচনে বলা যেতে পারে যে 2 বা 3টি পোস্ট ছাড়া বাদ বাকি সব পোস্টে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়ে গিয়েছিলেন। এবং সবচেয়ে বড় জালিয়াতি সেই নির্বাচনে করা হয়েছিল সেটা হলো যে ভোটিং যেটা করা হয়েছিল ক্লাব কোটায় যে যারা নির্বাচিত হয়েছিলেন পরিচালকরা, সেই সেখানে যে নির্বাচনটা হয়েছিল ভোটিং সেটা পুরোপুরি এক অর্থে কিন্তু জালিয়াতিতে ভরা ছিল। তো সবকিছু মিলে একটা নির্বাচন যখন আপনি এরকম ভাবে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং অনিয়ম ও জালিয়াতির পূর্ণ হবে, তখন সেটার আপনি ভবিষ্যৎটা, এই বোর্ডের ভবিষ্যৎটা যে খুব একটা ভালো কোনো কিছু হবে না সেটা আমরা জানতাম। এবং 6 মাস পরেই সেই বিষয়টা আমিনুল ইসলাম বুলবুল সেটা টের পেয়েছেন এবং এই কারণে তাকে এইরকম ভাবে অসম্মানজনক এক অর্থে কিন্তু একটা অসম্মানজনক কায়দায় চলে যেতে হয়েছে, যেটা আমরা সত্যিকার অর্থে চাইনি। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, সেই সময়টা একটা ক্রিকেট বোর্ডের নির্বাচনটা যদি একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রাহ্য যদি একটা নির্বাচনটা হতো, সবাই যাতে ভালো মতো অংশগ্রহণ করতে পারতেন সেই নির্বাচনে, তাহলে দেখতেন যে এই জটিলতা করতে হতো না। আর আপনি যে প্রশ্নটা করলেন যে তামিম ইকবাল কেমন করতে পারবেন, তামিম ইকবালের বড় এসিড টেস্টটা হলো সেই যে সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলছি, সেই ধরনের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। তবে খুব ভালো হতো যদি আপনি অ্যাডহক কমিটিতে যারা রয়েছেন, যে 11 সদস্য 11টা কমিটি যেটা হয়েছে, সেই কমিটির সদস্যরা যদি এই নির্বাচনে অংশ না নিতেন। কিন্তু তামিম ইকবাল আজকে নিজে জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি যদি ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে কিন্তু কোথাও লেখা নেই বা কোথাও বাধা নেই যে অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। কিন্তু না নেওয়াটাই একটা সুন্দর এবং সুষ্ঠু এবং লজিক্যাল একটা বিষয় হতে পারে। কারণটা হলো যে আপনি নিজেই এই নির্বাচনে যদি অংশ নেন, নিজেই এই নীতিমালা তৈরি করছেন, নিজেই পরিকল্পনা তৈরি করে দিচ্ছেন সবকিছু, তারপর আপনি যদি সেই নির্বাচনে অংশ নেন, তাহলে এক ধরনের একটা প্রভাব ছড়ানো, একদম কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের আসলে ভালো না, যে কারণে আসলে সবসময় একটা সন্দেহ আমাদের মধ্যে ভর করে। এবং আপনার কাছ থেকে বিভিন্ন সময় যে বিশ্লেষণগুলো আমরা দেখি তারই একটা বাস্তব প্রতিফলন কখনো কখনো ঘটে, যেটা আমরা ঠিক অ্যাডহক কমিটির ক্ষেত্রে দেখলাম। একটা বিষয় কি বলবেন, মানে যতবার যত ধরনের বিপর্যয়গুলো ঘটে তার মূলে থাকে জবাবদিহিতা না থাকা, কখনো কখনো প্রভাবটাকে এত বেশি করে ফেলা যে আমরা জেনেই গেছি যে আমাদের কোনো উত্তর দিতে হবে না। বোধ করি 18 মাসে তেমনটাই ঘটেছিল এবং তারা হয়তো জানতো না যে এই উত্তরটা এত বড় পরিসরে তাদেরকে দিতে বাধ্য হবে। একটু জানতে চাই অ্যাডহক কমিটির জবাবদিহিতা জায়গাটা কেমন হওয়া উচিত, কতটা থাকবে আসলে? অবশ্যই আমি মনে করি যে জবাবদিহিতা শুধু অ্যাডহক কমিটি না, আপনি যে কাউকে যে কোনো কাজের দায়িত্ব যখন দিবেন এবং একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দিবেন, সেই সময়ের মধ্যে তাকে সেই কাজটুকু করতে হবে। তিনি যদি কোনো কারণে সেটাতে ব্যর্থ হন, তাহলে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এবং এই অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, তাহলে তিনি দেখবেন যে অ্যাকাউন্টেবিলিটির একটা ভয় যদি থাকে, তাহলে তিনি দেখবেন যে তিনি তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন। এবং আপনি যে কথাটা যেটা উল্লেখ করেছেন সেটি হলো যে গত 18 মাসে
যে ক্রীড়া উপদেষ্টা যারা ছিলেন তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারেননি বলে কিন্তু আজকে এই জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। তারাও তাদের পছন্দের লোকজনদেরকে বিভিন্ন আপনি ক্রিকেট বোর্ডে বসানোর একটা চেষ্টা বা তাগিদ তাদের মধ্যে ছিল, দেখে এই জটিলতাটা খুব তৈরি হয়েছে। এবং তামিম ইকবালের যে নেতৃত্বে যে নতুন অ্যাডহক কমিটি গঠন হয়েছে, এই অ্যাডহক কমিটির আমি মনে করি যে সবচেয়ে বড় অ্যাকাউন্টেবিলিটি হবে যে সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দেওয়া। এবং সেই জন্য ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্রের যে কিছু জটিলতা রয়েছে সেই জটিলতাগুলো একটা মেটানো, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে কাউন্সিলরশিপটা যে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল গত নির্বাচনের আগে, সেই ধরনের জটিলতা যেন কোনো মতেই না হয় সেই বিষয়টা তাকে ভালো মতো একটু লক্ষ্য রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে প্রভাব মুক্ত রাখা, যেটা আমি মনে করি যে খুব আশঙ্কায় রয়েছে আমি, যে এই পলিটিক্যাল গভর্নমেন্টের সময় সেরকম একটা প্রভাব মুক্ত নির্বাচন করাটা তামিমের জন্য বা তামিমের বোর্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ হবে। আমি এবার মূল আলাপে যেতে চাই, যেটা দিয়েই আসলে টিভি স্কলে এখন এই মুহূর্তে টপিকটা যাচ্ছে, ভাবমূর্তি ফিরিয়ে আনা। মানে 18 মাসে অনেক কিছু হয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, একটা পপুলারিস্টিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছিল, এবং যিনি আসলে সেখানে গিয়েছিলেন আসিফ নজরুল, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, 3 মাস পরে তার বক্তব্য বদলে গিয়েছিল, সেটা নিয়েও সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। যারা আসলে পেছনে নিয়ে গেল তাদেরকে খুঁজে বের করা বা তাদের জায়গাটাকে শাস্তির আওতায় আনা, এবং যেভাবে ভাবমূর্তিটা নষ্ট হলো সেটা ফিরিয়ে আনা, কোন কাজগুলো সবার আগে করতে হবে ভাবমূর্তির ক্ষেত্রে যদি আমরা আগে আসি? দেখুন, আন্তর্জাতিক ক্রিকেটে তো কিছুটা ভাবমূর্তি আমাদের নষ্ট হয়েছে, এবং তার চেয়ে বড় বিষয়টা হয়েছে আমরা একটু বন্ধুত্বহীন হয়ে গিয়েছি। আমাদের সেরকম কিন্তু আমরা কিন্তু বন্ধুত্বহীন হয়ে পড়েছি। সেটার জন্য আপনি খুব বেশি বড় উদাহরণ দেওয়ার দরকার নেই, যে জাস্ট শুধুমাত্র একটা উদাহরণই যথেষ্ট। সেটা হলো যে বাংলাদেশকে কেন্দ্র করে যখন বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বলে বলেছিল, এবং বলেছিল যে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য, তখন আইসিসি যে একটা আপনার ভোটাভুটির আয়োজন করেছিল, সেই ভোটাভুটিতে বাংলাদেশ শুধুমাত্র একটি দেশের ভোট পেয়েছিল, এবং আরেকটি ভোট বাংলাদেশের নিজের ছিল, অর্থাৎ 14 ভোটে সেই কি বলে আপনার ভোটাভুটিতে বাংলাদেশ পরাজিত হয়েছিল। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বন্ধুত্বের সংখ্যা, ক্রিকেট পরিমণ্ডলে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের সংখ্যা খুবই কমে গিয়েছে, এক অর্থে নেই বললেই চলে। তো সেই ভাবমূর্তি ফিরিয়ে আনাটা নতুন তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে, কোনো সন্দেহ নেই। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমি মনে করি যে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ বেশি দুর্বিষহ গত 6 মাসের সময়টা কেটেছে। কারণ আপনি জানেন যে অনেকগুলো ক্লাব নির্বাচনে এই ধরনের অনিয়মতান্ত্রিক একটা অনিয়মভাবে নির্বাচন হওয়ার কারণে অনেকগুলো ক্লাব, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনের অনেকগুলো ক্লাব কিন্তু আপনার যে ক্রিকেট লিগ হয় সেই ক্রিকেট লিগে অংশ নিতে পারেনি। তারপরও এক ধরনের ইগো দেখিয়ে আমিনুল ইসলামের বোর্ড যেটা ছিল, সেই বোর্ড কোনো মতেই সেই প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ চালু করেছিল, যেখানে আপনার 24টা ক্লাবের বদলে 10টা ক্লাব অংশ নিয়েছিল। সেকেন্ড ডিভিশনে তাই 20টি ক্লাবের বদলে মাত্র 12টি ক্লাব অংশ নিয়েছিল। তাহলে যে ক্লাবগুলো অংশ নেয়নি সেই ক্লাবগুলোর যে ক্রিকেটার যারা ছিলেন তারা তো বেকার হয়ে পড়েছেন। তাদের একমাত্র আয় রোজগারের বিষয় ছিল কিন্তু সেই প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলাটা, তারা খেলতে পারেননি, তারা পারফরমেন্স দেখাতে পারেননি। সো তারা যে পরবর্তী পর্যায়ে যে তাদের যে উন্নতির একটা বিষয় থাকবে, সেই উন্নতিটা তারা দেখাতে পারেননি। ক্রিকেটই যদি আপনি খেলতে না পারেন তাহলে ক্রিকেট বোর্ড রেখে লাভ কি? সো আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান অ্যাডহক কমিটির বড় একটা চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা, সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেট যে ক্রিকেটের জমজমাট একটা আসর বসানো যেতে পারে, বা টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে, বা প্রিমিয়ার লিগ যাতে নিয়মিতভাবে করা যেতে পারে, এবং ক্রিকেটাররা যাতে তাদের অন্তত রুচি রোজগার নিয়ে যেন চিন্তা ভাবনা না করতে হয়, সেই কারণে কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেট সঠিকভাবে মাঠে পরিচালনা করার দায়িত্বটাও পড়বে অনেক বড়ভাবে এই বর্তমান অ্যাডহক কমিটির। আচ্ছা, আর দুটো বিষয় একটু যুক্ত করে দেবেন। প্রথমত, যেহেতু একটা অ্যাডহক কমিটি তৈরি হলো এবং 3 মাস পর তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে নির্বাচনটাকে ঠিকঠাক মতো পরিচালনা করা বা সেরকম প্রেক্ষাপটটা তৈরি করে দেয়া, আইসিসির দিক থেকে আসলে কতটুকু সাপোর্ট বা তাদের পর্যবেক্ষণ আমরা কতটুকু পাবো সেটা একটু যুক্ত করবেন। আর অ্যাডহক কমিটিকে নিশ্চিতভাবে সাংবাদিকদের যখন ফেস করতে হবে তখন সাকিব আল হাসান ইস্যুটা আসবে সামনে, তারা আসলে কোনো সিদ্ধান্ত দিতে পারে কিনা বা সেটা নিয়ে অ্যাডহক কমিটিকে আলাদা কোনো চাপে থাকতে হবে কিনা? না, দেখুন, অ্যাডহক কমিটির কাজটাও কিন্তু খুবই স্পষ্ট। তো সেটা তাদেরকে সবার আগে সবচেয়ে বেশি অগ্রাধিকার যেটা দিতে হবে সেটা হলো যে 3 মাস পরে যে নির্বাচনটা হবে সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্ল্যানিং করা এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, এটি গেল একটি দিক। এবং আরেকটি দিক হলো যে আমার মনে হয় যে আইসিসির কাছ থেকে তেমন কোনো সমস্যা আসার কথা না। যে কারণটা হলো যে আইসিসির কাছ থেকে নিশ্চিতভাবে সবুজ সংকেত না পাওয়ার, যদি না পেয়ে থাকে বর্তমান ক্রীড়া প্রশাসন, তাহলে এই সিদ্ধান্তটা তারা নিত না। তারা নিশ্চিতভাবে আইসিসির কাছ থেকে একটা সবুজ সংকেত পেয়েছে
বা আইসিসির কাছ থেকে গ্রিন সিগন্যাল তারা ভালোভাবে পেয়েছে যে নির্বাচনটা যেটা হয়েছিল সেই নির্বাচনটা একটা অনিয়ম হয়েছিল এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। সেই নির্বাচনের পরে সেই নির্বাচনকে সামনে রেখে যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট এসেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান ক্রীড়া প্রশাসন আইসিসির কাছে এই পুরো বিষয়টা একবার তুলে ধরেছিল এবং আইসিসির কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তারা এই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডটাকে পরিচালনা পর্ষদকে বাতিল করে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছে। তো আমার মনে হয় যে আইসিসির কাছ থেকে বাংলাদেশের বর্তমান অ্যাডহক কমিটি যারা রয়েছে তারাও ভালো সহায়তা পাবে এবং আইসিসির সাথে যোগাযোগ করার জন্য বর্তমান বোর্ডে যারা রয়েছেন তাদের আমার মনে হয় যে কাউকে উপযাচক হিসাবে কাউকে ধরতে হবে না, তারা সরাসরি আইসিসির সাথে যোগাযোগ করার সক্ষমতা এবং দক্ষতা যোগ্যতা সবকিছুই রাখেন। চমৎকার। আপনি যখন কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ যুক্ত হয়েছেন। আফতাব আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনি মাঠে খেলেন, মাঠের খেলার যে টেকনিক্যাল সাইড সেগুলো বেশ ভালো জানেন, কিন্তু এখন আমরা আসলে কথা বলছি মাঠের বাইরের অংশটা নিয়ে, অর্থাৎ বিসিবির অ্যাডহক কমিটি তৈরি হলো এবং আমাদের ক্রিকেটার তামিম ইকবাল তার কাঁধেই আসলে দায়িত্ব সেই কমিটিটাকে পরিচালনা করার। একজন ক্রিকেটার যখন মাঠের বাইরে গিয়ে এত বড় পরিসরে দায়িত্ব নেন এমন একটা কঠিন মুহূর্তে যেখানে পুরো বিসিবিটা আসলে পেছনে হেঁটেছিল, কতটা চ্যালেঞ্জিং এবং আপনি কোনো পরামর্শ দেবেন কিনা যে কিভাবে কাজটা কোন দিক থেকে শুরু করাটা জরুরি এবং টেকসই একটা সমাধান খোঁজা আর কি? না, ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি প্রথমত আমি ধন্যবাদ জানাই বর্তমান প্রেসিডেন্টকে এবং যারা ওনার সাথে আছেন, যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই তাদেরকে, যাতে তারা পরবর্তীতে ভালো কাজ করতে পারেন। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এজ এ ক্রিকেটার হিসেবে, এক্স ক্রিকেটার হিসেবে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে ক্রিকেটের উন্নত। কে আছেন কিংবা কে কাজ করবেন সেটা আমাদের মূল মুখ্য নয়। আমাদের সবচেয়ে আনফরচুনেট যেটা লাস্ট 1.5 বছরে 2টা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। ইটস ভেরি আনফরচুনেট। আমরা এখন যে বর্তমান যে প্রেসিডেন্ট আসছেন, আমি ডেফিনেটলি চাই যে উনি যাতে অ্যাটলিস্ট এই কাজটা কন্টিনিউ করতে পারে। ক্রিকেট নিয়ে ডেফিনেটলি আমরা এটা চাই না যে কোনো কাদা ছড়াছড়ি হোক। আমাদের এই জায়গাটা গর্বের একটা জায়গা। তো এই জায়গাটা এখন যিনি আছেন, যে বর্তমান প্রেসিডেন্ট, উনি যাতে সুন্দর একটা প্ল্যানিং করে কাজ করতে পারেন সেটাই আমাদের মূল আশা থাকবে। কতগুলো বিষয় সামনে আছে যে বিষয়গুলোর প্রেক্ষাপটে আসলে সেই বিসিবির কমিটিটাকে ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করতে হলো। তার মধ্যে একটা ছিল বাংলাদেশের র্যাঙ্কিংয়ের দিকে পেছনে হাঁটা, একই সঙ্গে বন্ধু হারানো, যেটা এম এম কায়সার খুব চমৎকার করে বলছিলেন যে বিশ্ব ক্রিকেটে আমাদের যে বন্ধুরা ছিল অনেকটা যেন পেছনেই হাঁটলো, কারণ আমরা আসলে প্রয়োজনীয় সময় তাদের ভোট পাইনি। অন্যদিকে অনিয়ম ছিল সিলেকশনের ক্ষেত্রে, এক ধরনের রাতের অন্ধকারের কাজ ছিল, অর্থাৎ ই ভোটিংয়ের কথা বলা হচ্ছে। এবং একই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে আমাদের যারা খেলতো, আমাদের অপোনেন্ট, তারা আসলে আগ্রহ হারাচ্ছিল। কোনটাকে সবার আগে গুরুত্ব দিয়ে এগোতে হবে ভাবমূর্তি উত্তরণের জন্য? ডেফিনেটলি আমি তো বললাম যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিকেট হচ্ছে আমাদের মূল মুখ্য। আমাদের এখানে কোনো পদবি কোনো কিছুই কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্স না। আমাদের ক্রিকেটটা ডেভেলপ কিভাবে করব ওটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা উচিত। আমি আপনাকে একটু আগেই বললাম যে আনফরচুনেট যে আমাদের ক্রিকেটে 1.5 বছরে 2টা প্রেসিডেন্ট আমাদের চেঞ্জ হয়েছে। আমরা এটা অবশ্যই চাই না। আমাদের ফিউচারে কেমনে ক্রিকেটটা ডেভেলপ করবে ওটা নিয়ে যাতে আমাদের চিন্তা করে এখন যে বর্তমান প্রেসিডেন্ট আছেন, এবং সামনে উনি এটা নিয়ে চিন্তা করবেন কিভাবে ক্রিকেটটা ডেভেলপ হবে। আমাদের ক্রিকেট যে ঘরোয়া প্লেয়াররা যারা আছেন তারা যে বঞ্চিত ক্রিকেট থেকে, তারা যে 1.5 বছরে কাদা ছড়াছড়ির কারণে ক্রিকেটটা অনেকটুকু পিছিয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি। এইসব সবকিছু থেকে বড় একটা চ্যালেঞ্জ বর্তমান প্রেসিডেন্টের যে এখান থেকে সরে আসা। এম এম কায়সার, এখানে যদি আপনি কিছু যুক্ত করেন, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম কমিটি যখন প্রথম বৈঠক করলো তখন এজেন্ডা হিসেবে ছিল যে তারা আসলে কোন কাজটা করতে চান এবং সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্য নিয়েই এগোচ্ছে, যেটা হয়তো নির্বাচিত বোর্ড আরও বড় পরিসরে বাস্তবায়ন করবে। কতটা প্রভাবমুক্ত থাকবে এবং সেই প্রভাবমুক্ত রাখার জন্য আসলে কতটা সচেতন থাকতে হবে যিনি আসলে দায়িত্ব নিচ্ছেন বা যে 11 জন আসলে দায়িত্বে আছেন?
সচেতনতার কথা যদি আপনি বলি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে প্রথম বৈঠকে আজকে তারা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কথা বিসিবির হয়ে কথা বলবেন শুধুমাত্র একজন, সবাই কথা বলবেন না, মুখপাত্র হিসাবে একজন নিজেকে সাংবাদিকদের সামনে হাজির হবেন এবং ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে, তাদের প্ল্যানটা কি, তাদের সামনের পরিকল্পনাটা কি এবং তারা কিভাবে সেই পরিকল্পনা সফল করতে চান সেই বিষয়টা কথা বলার জন্য একজন লোক থাকবেন। জনে জনে সবার কাছে গিয়ে আপনি মাইক্রোফোন ধরবেন আর তিনি এক একজন এক একটা কথা বলবেন। ফলে দেখা গেল যে যিনি যে বিষয়ে দক্ষ না বা যিনি যে বিষয়টা জানেন না তিনি সেই বিষয়ে যখন মন্তব্য করেন তখন সেখানে বেফাস অনেক ধরনের কথাবার্তা হয়ে যায় এবং সেই কারণে আপনি ক্রিকেট বোর্ড আমরা দেখেছি যে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে, আগেও আমরা কিন্তু দেখেছি। এবং এই কারণে আপনি দেখবেন যে গত বোর্ডের কথাই বলি, সেখানে এক পর্যায়ে যেভাবে বাজেভাবে ক্রিকেটারদেরকে নিয়ে কথা বলেছিলেন, যে ক্রিকেটারদের কারণে তারা ক্রিকেট বোর্ডে এখানে বসে আছেন, যে ক্রিকেটাররা ক্রিকেটের সবচেয়ে বড় স্ট্রাইক হোল্ডার, তাদের বিরুদ্ধে তিনি অপমান সূচক এবং অবজ্ঞা সূচক ভাষায় কথা বলেছিলেন এবং সেখান থেকে কিন্তু অনেক বড় জটিলতা তৈরি হয়েছিল। তবে আমি আশা করছি যে অন্তত বর্তমানে অ্যাডহক কমিটি যেটা রয়েছে সেই অ্যাডহক কমিটিতে যারাই সাংবাদিকদের সামনে আসবেন বা যারাই মাইক্রোফোন হাতে কথা বলবেন তারা যেন অন্তত লজিক্যাল ভাবে নিজেদের বক্তব্যগুলো একটু উপস্থাপন করেন এবং ইললজিক্যাল কোনো কথাবার্তা না বলেন, যাতে ক্রিকেটের অন্তত ক্ষতি না হয় সেই চেষ্টাটুকু তারা করবেন। এটি গেল একটি দিক। আর আপনি প্রভাবমুক্ত থাকার কথা যেটা বলছিলেন, আমি সত্যিকার অর্থে বলতে কি আমি আসলে একটা যে আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বোর্ডে যে 11 জন যারা রয়েছেন এই 11 জনের মধ্যে যদি আপনি অন্তত 4 জনকে দেখেন, সেই 4 জন কিন্তু এসেছে বর্তমান মন্ত্রিসভার 3 জন হলেন গিয়ে মন্ত্রিসভার আপনার মন্ত্রিসভা যারা রয়েছেন তাদের পুত্র এবং একজন মন্ত্রীর স্ত্রী, তারা এখানে ক্রিকেট বোর্ডে এসেছেন। আমি ঠিক জানি না যে তাদের এখানে আসার যোগ্যতাটা কি বা তারা কোন বেসিসে এখানে এই পদে বসেছেন। এবং এটা নিয়েও আমরা নিশ্চয়ই আমাদের প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের দুজনকে কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার। এবং এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টা আমরা দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথেই।